কখনো আপনারা চামচ রেখে দেখেছেন? ফ্রিজের মধ্যে যদি আপনারা চামচ রাখেন, দেখবেন আপনাদের যে ইলেকট্রিক বিলের খরচ সেটা কিন্তু অর্ধেক কমে যাবে। কোনো রকম মিক্সার মেশিন কিংবা শিলনোড়া ছাড়াই আপনারা কখনো মশলা পেস্ট করে দেখেছেন? চলুন তাহলে কিভাবে এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে সহজ করব দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের চাবির রিংগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, চাবির রিংয়ের মধ্যে আমাদের নতুন চাবি ঢোকাতে লাগে বা নতুন চাবি কোনো চাবি বের করতে লাগে। অনেকটা সময় লেগে যায়। চাবির রিং দেখবেন খুব টাইট হয়, সহজে চাবি বের করা বা ঢোকানো যায় না। নখ দিয়ে টানাটানি করলে নখ ভেঙে যায়, নখটাও আমাদের ব্যথা করতে থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের কয়েন থাকে, 1 টাকার যে পাতলা কয়েনগুলো হয়, সেই কয়েন নিয়ে নেবেন। এই যে আমাদের চাবির রিং, তার ভেতরে এই কয়েনটাকে দেখবেন ঢোকালেই কোনো রকম নখ দিয়ে টানাটানির প্রয়োজন পড়বে না, সহজেই চাবির রিংটা আপনাদের ঢেলা হয়ে যাবে। এই দেখুন আমি ঢুকিয়ে নিলাম, কত সহজেই দেখতে পাচ্ছেন বেশ কিছুটা অংশ ঢেলা হয়ে গেছে। সেই জায়গায় চাবিটাকে এইভাবে কিছু অংশ ঢুকিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন ঢুকিয়ে নিলাম। এবার চাবিটা আমরা কত সহজেই রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। যতই টাইট রিং হোক না কেন, নখ দিয়ে টানাটানি করতে হবে না, সহজেই নতুন চাবি ঢোকাতে পারবো বা চাবি এইভাবে বের করতেও পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডারগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা, দেখবেন এই ধরনের গার্ডারগুলো ঢেলা হয়ে যায়। ঢেলা হয়ে গেলে আর গার্ডারগুলো চুলে অনেকগুলো প্যাচ দিতে হয়, দেখতেও ভালো লাগে না। তখন বেকার ভেবে আমরা ফেলে দিই, আবার নতুন গার্ডার কিনে নিয়ে আসি। তাই এই ধরনের চুলের গার্ডারগুলোকেই আগের শেপ যেটা, সেটা ফিরিয়ে আনতে পারি। কিভাবে চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গরম জল। গরম জলই নিতে হবে। এরপর যে গার্ডারটা আমাদের ঢেলা হয়ে গেছে, সেই গার্ডারটাকে গরম জলের মধ্যে আমরা কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখবো। এই দেখুন গার্ডারটাকে তো আমি এখানে ডুবিয়ে রেখেছি। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি গার্ডারটাকে তুলে নিচ্ছি জল থেকে। দেখুন যে গার্ডারটা আমাদের ঢেলার কারণে কতটা শেপ বাজে হয়ে গেছিল, সেই গার্ডারটাই আগের তুলনায় কতটা সুন্দর ছোট টাইট হয়ে গেছে। এটাকে আর ফেলতে লাগবে না, আবার আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে আপনাদের গার্ডার ঢেলা হয়ে গেলে খুব সহজেই আপনারাও ট্রাই। আমাদের বাড়িতে যে এই ধরনের বটি আমরা ব্যবহার করি, বটি, ছুরি, কাঁচি, অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর ধারটা চলে যায়। আর ধার চলে গেলে বাজারে নিয়ে গিয়ে আবার ধার করিয়ে আনতে গেলে কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা হয়ে যায়। তাই কোনো রকম বাজারে গিয়ে ধার করিয়ে আনতে হবে না, বাড়িতেই খুব সহজেই আমরা ধার করে নিতে পারবো। এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, সেই নুন এখানে আমি ব্যবহার করছি। আর একটি পুরনো তালা নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো তালা নিয়ে নেবেন, যে তালা আমাদের কোনো কাজেই লাগে না। তালাটা দিয়ে এইভাবে দেখুন আমি ঘষে নিচ্ছি। এর ফলে কি হবে, নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে। আর এই যে তালাটা দিয়ে ঘষছি, কত সহজেই জংটা এখানে আমার উঠে আসছে। আর নুনের কারণে যে বটির ধার চলে গেছিলো, সেই ধারটাও ফিরে আসবে। বেশ কিছু সময় আমি ঘষে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যতটা পরিমাণ জং ছিল, সব জং কিন্তু উঠে আমাদের পরিষ্কার হয়ে গেছে। এর জন্য আমাদের বাজারে গিয়ে কিন্তু আর কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগছে না। বাড়িতেই আপনারা মাসে একদিন বা 15 দিনে একদিন বটিটাকে এইভাবে যদি পরিষ্কার করেন, দেখবেন বটির ধার কখনোই আর চলে যাবে না। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যে পাশ পরিষ্কার করিনি, দেখুন সেই পাশটা কালো হয়ে গেছে। আর যে পাশটা পরিষ্কার করেছি কত সুন্দর পরিষ্কার হয়েছে, সেই সঙ্গে ধারটাও চলে এসেছে। এবার ধার করার জন্য দেখুন কি করব, তালাটাকে একটু বাঁকাভাবে ধরে এইভাবে ঘষে নেব, তাহলে বটির ধারও চলে আসবে। সময় বন্ধুরা দেখা যায় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে এনে রেখে দিই ঘরে। দেখা যায় এই যে চালটা আনি, হয়তো দেখা যায় শেষ হতে হতে 3-4 মাস লেগে যায়। বা আমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি, বা এতটা পরিমাণ চাল, এই যে 30 কিলো 40 কিলো চাল, এই চাল দেখা যায় এইভাবে থাকলে কিন্তু পোকা ধরে যায়। তাই চালের মধ্যে যাতে পোকা না ধরে, আর পোকা যদি ধরেও থাকে যাতে পোকাটা সহজেই বের হয়ে যায়, এর জন্য একটি কাজ করতে হবে, যার ফলে আমাদের চালে কখনোই পোকা ধরবে না, আর পোকা ধরলেও বেরিয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি হিং। হিংয়ের গন্ধটা ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। আপনারা কি করবেন, ঢাকনাটার প্যাঁচটা খুলে রাখুন। খুলে এইভাবে চালের কৌটোর মধ্যে ভেতরে রেখে দিন। এতে দেখবেন হিংয়ের গন্ধটা পুরো চালে ছড়িয়ে পড়বে। যদি পোকা থাকে দেখবেন খুব সহজেই বের হয়ে যাবে। আর যদি আপনারা রাখেন এইভাবে হিং, কখনোই আপনাদের চালে 1 বছর ঘরে থাকলেও পোকা ধরবে।
অনেক সময় আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে দেখা যায় বাচ্চারা দুষ্টুমি শুরু করে, বাচ্চারা দেখা যায় মায়ের নেল পালিশ নিয়ে, লিপস্টিক নিয়ে এইভাবে ফার্নিচার, দরজা জানলায় নানা রকম লেখালেখি করতে থাকে। লিপস্টিক দিয়ে করলে সেটা কিন্তু খুব সহজেই উঠে যায়, কিন্তু দেখবেন এই যে নেল পালিশের দাগ সহজে উঠতে চায় না। এটা কিভাবে আমরা সহজেই তুলতে পারি? আমাদের বাড়িতে যে পারফিউম থাকে, পারফিউম দিয়ে দেবেন, বা নেল রিমুভার অনেকের সময় থাকে না, দামটাও অনেকটাই বেশি। পারফিউম একবার স্প্রে করে আঙুল দিয়ে এইভাবে ঘষলেই দেখবেন খুব সহজেই আপনারা এই দাগটিকে তুলে ফেলতে পারবেন। কোনো রকম ঘষাঘষি করতে হবে না, ফার্নিচারও নষ্ট হবে না, আর অনেকটা সময়ও কিন্তু আপনাদের লাগবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, তা অনেক সময় আমরা যখন আটা মাখতে যাই, আটাতে মাখার সময় হাত ব্যবহার করতে হয়। সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে আমরা আটা মেখে নিতে পারি। গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এরকম হয়, আপনারা সাইডে এই সাইডও নিতে পারেন, কিন্তু এই সাইডটা নিলে বেশি ভালো হবে। কোনো রকম হাত দিতে লাগবে না। আমরা অনেকে গরম জল দিয়ে আটা মাখি, সেক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে লাগে। অপেক্ষা করারও প্রয়োজন নেই। এইভাবে আপনারা শুধু গোল গোল ঘোরাতে থাকুন, দেখবেন কত সুন্দরভাবে আপনাদের আটাটা মাখা হয়ে যাবে। কোনো রকম আটাতে হাত দিতে লাগবে না। এই দেখুন, আর যদি গরম জল দিয়ে মাখেন তাহলে তো আপনাদের ঠান্ডা করারও প্রয়োজন নেই। আটা সঙ্গে সঙ্গেই, মানে আটা ঠান্ডা হওয়ার আগেই আটাটা মাখা হয়ে যাবে। দেখুন এখানে গোল গোল ঘোরাতে ঘোরাতেই কত সুন্দর আমার এখানে আটাটা মাখা হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু সময় নষ্ট না করে আটা মেখে নিতে পারেন। এই দেখুন একদম নরম পারফেক্ট রুটি তৈরি করার জন্য আটা রেডি হয়ে যাবে। আর যে গ্রেটারে অনেক আটা লেগে থাকবে তা নয়, দেখুন গ্রেটার পরিষ্কার, আর কত সুন্দর এখানে আটাটা মাখা হয়েছে হাত না লাগিয়েই। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করে। আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে আমরা এই ধরনের কাঁচি নিয়ে যাই। ব্যাগের মধ্যে এই ধরনের কাঁচি নিলে একটি সমস্যা কি হয়, ব্যাগে থাকা জিনিসপত্র দেখা যায় কাঁচির মুখটা সরু থাকে, এর ফলে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। অনেক সময় ব্যাগ থেকে কিছু বের করতে গেলেও দেখা যায় সমস্যা কি, কাঁচিটা আমাদের হাতে লেগে আঘাত লেগে যায়। তাই খুব সহজেই আমরা কাঁচিটাকে নিয়ে যেতে পারবো বা ব্যাগে রাখতে পারবো, ব্যাগে থাকা জিনিস নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে, পেন মানে কালি শেষ হয়ে গেলে ফেলে দেওয়ার পর ঢাকনাগুলোকে না ফেলবেন না, নানা কাজে ব্যবহার করতে পারি। এই দেখুন এই ঢাকনাটা যদি মানে মাথায় লাগিয়ে দিতে পারি কাঁচির, তাহলে কিন্তু আর কোনোভাবেই আমাদের ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না, আর আঘাতও লাগবে না, কারণ কাঁচি এইভাবে লাগালে ঢাকনা মুখ কোনোভাবেই খুলবে না, আর কাঁচিটা মুখ টাইটভাবে আটকে থাকবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এই ধরনের পলিথিন। কম বেশি কিন্তু আমাদের বাড়িতে এই ধরনের পলিথিন বন্ধুরা থাকেই। তাই এই ধরনের পলিথিনগুলোকে কেটে নিয়ে নিন। এবার দেখুন পলিথিনের ওপর আমি রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে পুরনো ফোনের চার্জারের ওপরের অংশ থাকে যেটা নষ্ট হয়ে গেছে খুলে নিয়েছি, আর ওপর থেকে একটি পলিথিন নিয়েছি, তাই চার্জারের অংশটাও রুটি তৈরি করার ওপর লাগছে না, মানে রুটির আটাতে লাগছে না। এবার দেখুন ব্যালন চাকি ছাড়াই কত সহজেই শুধু একটি চার্জারের সাহায্যেই আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। আমি বলছি না সব সময় করার জন্য, এমার্জেন্সি সময় হাতের কাছে ব্যালন চাকি না থাকলে এভাবেও কিন্তু রুটি তৈরি করে নেওয়া যায়। মশার উৎপাতে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই বিরক্ত হয়ে উঠি। মশা শুধু নয় বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় আরশোলা, ইঁদুর, টিকটিকি এতটাই পরিমাণ উৎপাত তৈরি করে, আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচা করে কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসি, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আমাদের। আর এই মশা মাছিও যদি না তাড়ানো হয় তাহলেও দেখা যায় ডেঙ্গু, এমনকি চিকুনগুনিয়ার মতো ভয়ঙ্কর রোগ ব্যাধি আমাদের বাড়িতে খুব সহজেই চলে আসে। তাই কিভাবে আমরা ঘরোয়া উপায়ে সহজেই বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকিকে তাড়িয়ে
ফেলতে পারবো। এর জন্য কিন্তু আমাদের কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না, ঘরে থাকা জিনিস দিয়েই তাড়িয়ে ফেলা যাবে। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, আমাদের ঘরবাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু ভীষণ পরিমাণে মশার উৎপাত। শুধু মশা নয় বন্ধুরা, আরশোলা, টিকটিকি, এমনকি মাছির উৎপাতের জন্য আমরা অনেকটা টাকা খরচা করে কেমিক্যালযুক্ত জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসি, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা যদি ঘরোয়া কিছু জিনিস ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি, খুব সহজেই বাড়ি থেকে আরশোলা, মশা, মাছি, টিকটিকির উৎপাত কমিয়ে ফেলতে পারবো। আর এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করতে হবে না। ঘরে থাকা জিনিস আমরা যদি ঠিকঠাক মতো একটু অ্যাপ্লাই করতে পারি, খুব সহজেই কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে যেরকম মশাকে তাড়াতে পারবো, সেই সঙ্গে আরশোলা, ইঁদুর, টিকটিকির উৎপাতও বন্ধুরা কমে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের শ্যাম্পু, আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তাই এখানে আমি 1 টাকা দামের একটা পাউচের শ্যাম্পু নিয়ে নিয়েছি। এই শ্যাম্পুর সঙ্গে কিছু জিনিস মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ন্যাপথলিন। কি করব, ন্যাপথলিনটাকে এইভাবে রাখবো, আর ন্যাপথলিনটাকে খুব ভালো করে আমাদের কিছু সময়ের জন্য গুঁড়ো করে নিতে হবে। কারণ ন্যাপথলিন কিন্তু নর্মালভাবে দিলে সহজে গুঁড়ো হতে চায় না, তাই আমাদের ভারী কিছু দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন, এখানে আমি ন্যাপথলিনটাকে ভালো করে এখানে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। শ্যাম্পুর মধ্যে এখানে আমি ন্যাপথলিনটা দিয়ে দিলাম। ন্যাপথলিনের গন্ধ ভীষণ স্ট্রং হয়, এমনকি বাড়ি থেকে শুধু মশা মাছি পালাবে না, ইঁদুর, আরশোলা, টিকটিকির মতো যে পোকামাকড়, সেটাও কিন্তু দূর হতে সাহায্য করবে। এখানে শ্যাম্পুর সঙ্গে আমি খুব ভালো করে ন্যাপথলিনটাকে মিশিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের গন্ধ ভীষণ স্ট্রং হয়, আমরা প্রত্যেকে জানি। পেঁয়াজ আমাদের বাড়ি থেকে শুধু যে আরশোলা তাড়াবে তা নয়, ইঁদুর, এমনকি টিকটিকি পর্যন্ত তাড়াতেও সাহায্য করে। কারণ পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং হয় যে এই গন্ধ কোনোভাবেই কিন্তু আরশোলা বা ইঁদুর, টিকটিকি সহ্য করতে পারে না। তাই এখানে আমি পেঁয়াজটার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই ধরনের যে ডিপ কালারের পেঁয়াজ হয়, সেই পেঁয়াজগুলো নেবেন, তাহলে এর গন্ধটা ভীষণ স্ট্রং হবে। আর স্ট্রং গন্ধই কিন্তু এখানে আমাদের দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে দেখুন খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমাদের খুব সুন্দর করে এখানে পেঁয়াজটাকে গ্রেট করতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন মিক্সার জারেও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। এবার দেখুন, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছে জল। জলটাকে অবশ্যই মেপে নিতে হবে। 1 গ্লাসই জল ব্যবহার করবেন, তার থেকে কিন্তু বেশি জল নয়। এবার আমরা যে জলটা নিয়েছি, জলের মধ্যে এই যে গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে পুরোটাই আমি দিয়ে দিলাম। দেখুন, পুরোটাই দিয়ে দিতে হবে। তারপর এই যে আমরা শ্যাম্পু আর এখানে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে রেখেছি, সেই শ্যাম্পু আর ন্যাপথলিন মেশানো মিশ্রণটাও জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে ভালোভাবে জলের মধ্যে গন্ধটা যায়। আমি এখানে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে গন্ধটা, এটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আরও একটি জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। এটাও কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এর গন্ধটাও ভীষণ স্ট্রং হয়। এখানে দেখুন, পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি, নিয়ে নিয়েছি কর্পূর। এখানে বেশ কিছুটা কর্পূর এইভাবে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কর্পূরের গন্ধের কারণেও দেখবেন বাড়ি থেকে আরশোলা, এমনকি আপনাদের মশা মাছি দূরে চলে যাবে। এতটাই স্ট্রং গন্ধ হয় কর্পূর। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমরা এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, ন্যাপথলিন কিন্তু পুরোপুরি মেশেনি, তাই এই যে ন্যাপথলিনের মিশ্রণ আর এখানে পেঁয়াজের অবশিষ্ট অংশটা রয়েছে, এটাকে ফেলবো না, এটাকে সাইডে রেখে দেব।
এখানে কি করব, আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে জলের বোতল হয় তার ঢাকনাটায় ছিদ্র করে এই ধরনের মিশ্রণ তৈরি করে ভরে নিন। এই দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদের জানাবো। এখানে যে ন্যাপথলিনের গুঁড়ো, বাকি যে পেঁয়াজের মিশ্রণ ছিল তার মধ্যে এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ আটা। আপনারা এখানে চাইলে আটা, ময়দা, সুজি যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারেন। তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, এটাই কিন্তু আমাদের ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করবে বন্ধুরা। আর একবার যদি এটা খায় ইঁদুর, অবশ্যই তো মারা যাবে, কারণ এখানে ন্যাপথলিনের গুঁড়ো দেওয়া রয়েছে। সেই সঙ্গে শুধু ইঁদুর নয়, আরশোলা, টিকটিকি খেলেও কিন্তু মারা যাবে। খুব ভালো করে দেখুন এটাকে এইভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে এটাকে যেরকমভাবে আমরা রুটির জন্য আটা মাখি ঠিক সেরকমভাবে মিশিয়ে নিলাম। আপনারাও এটাকে অ্যাপ্লাই করতে পারেন একদম ঘরোয়া প্রাকৃতিক উপায়েই। বাড়ি থেকে খুব সহজেই দূর হয়ে যাবে মশা, মাছি, আরশোলা, টিকটিকি। এবার ছোট ছোট করে এরকম অনেকগুলো আমরা বল তৈরি করে নেব। দেখুন এরকমভাবে আপনারাও অনেকগুলো করে বল তৈরি করে নিন। দুটোই এখানে আমার রেডি হয়ে গেছে। কোনটা কিভাবে ব্যবহার করব যাতে বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, রান্নাঘরে কিন্তু ভীষণ পরিমাণে ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত হয়। খাবার খাওয়ার জন্য তারা রান্নাঘরে ঘোরাঘুরি করতে থাকে। আপনারা এইভাবে গ্যাসের ওভেনের নিচে, গ্যাসের ওভেনের ওপরে দিয়ে রাখুন। আসলে ইঁদুর খাবে আর খেলেই কিন্তু পালিয়ে যাবে। যেখানে আপনাদের মশলাপাতি, ডাল এই জাতীয় জিনিস থাকে সেই সব জায়গাতে আরশোলা, ইঁদুরের, টিকটিকির উৎপাত হয়। একটা দুটো দিয়ে রাখুন, খাবার ভেবে কিন্তু ইঁদুর দেখবেন মরেই পড়ে থাকবে। রান্নাঘরে যেখানে আপনাদের মিটকেস আছে সেই সব জায়গার নিচেও আপনারা একটি দুটি এইভাবে দিয়ে রেখে দিন। দেখবেন এই সব জায়গাতেই কিন্তু ইঁদুররা লুকিয়ে থাকে। আর বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, আপনারা কি করবেন, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাকে আমরা গ্রিলের মধ্যে এইভাবে দিয়ে দেব। পর্দা, গ্রিলেতে এর গন্ধের কারণে এই সব জায়গা থেকে কিন্তু টিকটিকি, মশা বাড়িতে ঢুকবে না। অনেক সময় আমাদের ফ্রিজ, ওয়াশিং মেশিনের আশেপাশেও দেখবেন মশারা লুকিয়ে থাকে। এই সব জায়গাতেও আপনারা স্প্রে করে দিন। ঘর আমরা কম বেশি প্রত্যেকেই মুছে থাকি। ঘর মোছার সময় এইভাবে একটু ঘরের মেঝেতে স্প্রে করে দিন, বা ঘরের যে জলের মধ্যে স্প্রে করে দিন, সেটা দিয়ে আপনারা ঘরটা মুছে নিন। তাহলে ঘর যেরকম পরিষ্কার হবে, সেই সঙ্গে ঘরের এর যে গন্ধটা, এই গন্ধের কারণে দেখবেন ঘরে আপনাদের মশা, মাছি, পিঁপড়ে, আরশোলার উৎপাত এমনিতেই কমে যাবে। ভালো লাগলে অবশ্যই। মশলা আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। কখনো কোনো মিক্সার মেশিন, শিলনোড়া, হামালদিস্তা ছাড়াই আপনারা কখনো মশলা তৈরি করে দেখেছেন? কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় থাকে হাতের কাছে কারেন্ট থাকে না, বা শিলনোড়া নেই, মিক্সার মেশিন না চালাতে পারলে মশলা তৈরি করতে খুবই অসুবিধা হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার, ছোট বা বড় যে কোনো কন্টেনারের মধ্যে আপনারা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই ধরনের মশলাগুলো করে নিতে পারেন শুধু একটি বেলনের সাহায্যে। আমি একটি বেলন দিয়ে দেখুন হালকা করে এইভাবে ধীরে ধীরে বাড়ি দিতে থাকছি। এখানে একটু সময়ের প্রয়োজন, তাছাড়া বেলন চাকি ছাড়াই, মিক্সার মেশিন, হামালদিস্তা ছাড়াই মশলা তৈরি করে নেওয়া যায়। এখানে মশলাটা তৈরি করতে আমার 5 থেকে 6 মিনিট সময় কিন্তু লেগেছে। আর কত সুন্দরভাবে মশলাটা দেখুন তৈরি হয়ে গেছে। এমার্জেন্সি সময়ে আপনারা কিন্তু এইভাবেও মশলা তৈরি করে নিতে পারেন। কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়ার প্রয়োজন পড়বে না। আমি বলছি না সব সময় করার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট্ট আইডিয়াটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন এমার্জেন্সি সময় আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই একবার হলেও আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। কখনো আপনারা চামচ রেখে দেখেছেন? ফ্রিজের মধ্যে যদি আপনারা চামচ রাখেন দেখবেন আপনাদের যে ইলেকট্রিক বিলের খরচ সেটা কিন্তু অর্ধেক কমে যাবে।
আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, ফ্রিজ থেকে না ঠান্ডা হাওয়া লিক করতে থাকে, আমরা যেটা বুঝতে পারি না। দেখা যায় এই যে রাবারটা অনেক দিন নোংরা হয়ে গেলে যার কারণে দরজাটা দেখা যায় ঠিকঠাক মতো বন্ধ হয় না। আর দরজাটা যদি ঠিকঠাক মতো বন্ধ না হয় তাহলে দেখবেন কন্টিনিউ ফ্রিজে ঠান্ডা হাওয়া বাইরে বের হতে থাকে। আর ঠান্ডা হাওয়া বাইরে বের হওয়ার কারণে কিন্তু দেখবেন আমাদের ইলেকট্রিক বিলের খরচাটা অনেকটাই বেশি আসে। তাই আপনারা কি করবেন যাতে ইলেকট্রিক বিলের খরচাটা কম হয়। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা আর একটি চামচ। চামচের দেখবেন এই যে হ্যান্ডেলের জায়গাগুলো একদম সরু হয় বন্ধুরা, তাই এখানে চামচটা আমি ব্যবহার করছি। এইভাবে দেখুন মোজার মধ্যে আমি চামচটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার কি করব, মোজাটাকে হালকা ভিজিয়ে নেব। আমাদের এই যে ফ্রিজের যে রাবারটা থাকে এর মধ্যে না প্রচুর পরিমাণে নোংরা জমে, যার কারণে অনেক সময় দেখবেন আমরা দরজাটা ভালোভাবে আটকালেও আটকায় না, আর দরজা থেকে ঠান্ডা হাওয়া কন্টিনিউ বেরাতে থাকে। তাই আপনারা এটাকে 15 দিনে একদিন বা মাসে একদিন এইভাবে পরিষ্কার করতে থাকুন। সব জায়গায় সাইডের দিকটা বা এইভাবে ওপরের দিকটায় রাবারটা যদি পরিষ্কার করেন, এই দেখুন যে নোংরাটা জমে থাকে সেটা বের হয়ে যাবে। এমনকি দরজাটাও টাইটভাবে আটকানো হবে, যার কারণে ইলেকট্রিক বিলের খরচাটা কম হবে। কারণ ঠান্ডা হাওয়া যদি কন্টিনিউ বেরোতে থাকে ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে হয়। তাই এইভাবে পরিষ্কার করলে দরজাটা টাইটভাবে আটকানো হবে আর কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম। যত পুরনোই ব্যথা হোক না কেন, সে হাঁটু ব্যথা হোক কিংবা কোমর ব্যথা, কম বেশি আমরা প্রত্যেকেই কষ্ট পেয়ে থাকি। সিঁড়ি থেকে ওঠানামা করতে গেলে কষ্ট হয়, কিংবা ঘুম থেকে ওঠার পর গোড়ালি যন্ত্রণা করে, নিচুতে বসলে একা উঠতে গিয়ে কষ্ট হয়। তাই ঘরোয়া এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন। কোনো রকম ব্যথা কমানোর জন্য ওষুধ কিনে খেতে হবে না। আশা করছি ব্যথার থেকে আরাম পাবেন। আপনারা নিজেরা হন বা বাড়িতে কেউ বয়স্ক মারা থাকুক, তাদেরকেও এই রেমেডিটি একবার ট্রাই করতে বলবেন, উপকার অবশ্যই পাবে। পুরনোই হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, ব্যথা কমানোর জন্য এখন আর কোনো রকম ওষুধ খেতে হবে না। ঘরোয়া এই রেমেডি আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, বহু বছরের পুরনো হাঁটু ব্যথা, কোমর ব্যথার থেকেও খুব সহজেই আরাম পাবেন। এমনকি ব্যথা দেখবেন দূরে চলে যাবে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নায় প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই সালফার কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। সে বাতের ব্যথাই হোক কিংবা জয়েন্টের ব্যথা, ব্যথা হওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখা যায় অল্প বয়সেই অনেকের কোমর ব্যথা, হাঁটু ব্যথার সমস্যা হয় ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে। তাই এই ঘরোয়া রেমেডিটি তো আমরা অবশ্যই ট্রাই করব। সেই সঙ্গে কিন্তু আমাদের আরও কিছু টিপস ফলো করতে হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, আর প্রত্যেক দিন আধ ঘন্টা করে সূর্যের আলোতে থাকতে হবে। সূর্যের আলোই কিন্তু ভিটামিন ডির প্রধান উৎস। তাই প্রত্যেক দিন সকালবেলায় আধ ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অর্ধেক পেঁয়াজ, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম, যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে। উচ্ছের যে গায়ের সবুজ অংশটা আছে না, এটা আমাদের শরীরকে যেরকম সুস্থ রাখে, সুগার নিয়ন্ত্রণ করে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সেরকমই ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। ব্যবহার করব শুধু এই যে সবুজ অংশটা। দেখুন এখানে আমি সবুজ অংশটাকেই গ্রেটারের সাহায্যে, বেশি নয় 1 চামচ পরিমাণ মতো হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন 1 চামচ পরিমাণ আমি এখানে পেঁয়াজ গ্রেট করে নিলাম, 1 চামচ পরিমাণ উচ্ছের সবুজ অংশটাকে গ্রেট করে নিলাম। এবার আমরা কি করব, এই যে অংশটা নিয়েছি গ্রেট করে, একটি পাত্র আমি নিয়ে নিচ্ছি। সেই পাত্রের মধ্যে গ্রেট করা উচ্ছে, গ্রেট করা পেঁয়াজ আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যে আমরা লেবু খাই, লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলোকে ফেলে দিই। লেবুর খোসাগুলোকে ফেলবেন না, লেবুর খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই লেবুর খোসা ভুল করেও ফেলবেন না বন্ধুরা। এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে
ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমরা কি করব, এর মধ্যে আমাদের কিছু জিনিস দিতে হবে। হলুদ গুঁড়ো। হলুদ এমন একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা কমাতে কিন্তু হলুদ ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই ব্যথা কমাতে ভীষণ কার্যকারী। এখানে আমি নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি। শুনতে অবাক লাগলেও বন্ধুরা, এই যে দেশলাই কাঠির বারুদ রয়েছে না, বারুদে থাকে সালফার, আর এই সালফার কিন্তু ব্যথা কমানোর জন্য দুর্দান্ত কার্যকারী বন্ধুরা। এখানে শুধু এই যে বারুদের যে অংশটা, আপনারা যদি পারেন এই অংশটাকে শুধু ভেঙে দেবেন, বা এইভাবে আপনারা এই যে সামান্য পরিমাণে একটু বারুদের এই অংশগুলোকে দিয়ে দিন। দেখবেন একদিন এই রেমেডিটি ব্যবহার করুন, আশা করছি প্রথম দিনেই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি দিয়ে দিলাম। আর এই যে জিনিসগুলো ব্যবহার করছি এগুলোকে কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করে কিনতে হবে না, ঘরেই থাকে। এবার আমি ব্যবহার করছি সরিষার তেল। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে সব উপকরণ এখানে আমরা মিশিয়ে নেব। খুব সুন্দর করে সব উপকরণ এখানে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে অন করে নিয়েছি। এবার এই পাত্রটা বসিয়ে নিয়েছি, আর একদম লো ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে নয়। এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। পুড়ে যাতে না যায় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এটাকে। এই দেখুন এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। এটা আপনারা একদিন তৈরি করে রেখে 5-6 দিনও ব্যবহার করতে পারেন। এটা সহজে নষ্ট হয় না। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি 3-4 দিন পর পর 2 বার করে অ্যাপ্লাই করেন, সে যেখানে ব্যথা হোক, হাঁটুতে, কোমরে বা মাংসপেশিতে ব্যথার থেকে আরাম সহজেই পাবেন। সেই সঙ্গে ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে প্রত্যেক দিন 1 চামচ করে তিল খান, দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার বন্ধ করে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম, এতটা গরম ব্যবহার করা যাবে না, কিছুটা এটাকে ঠান্ডা করে নিতে হবে, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বরফ। আপনারা চাইলে বরফ বা ফ্রিজে ঠান্ডা জল নিতে পারেন। এরকম নিয়ে নেবেন বরফ, বা আমি প্রথমেই বললাম যে বরফ না থাকলে ফ্রিজের ঠান্ডা জল, আর একটি পাত্রের মধ্যে নেবেন গরম জল। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম জল নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা মহিলারা যখন রুটি বেলতে যাই দেখা যায় যে হাতের কবজি আছে না, ভীষণ ব্যথা করে, তরকারি নাড়াচাড়া করতে পারি না, রুটি বেলতে পারি না, অসহ্য যন্ত্রণা হয় এই যে হাতের কবজিতে। কিংবা ঘুম থেকে উঠলেই মেঝেতে পা রাখলেই দেখা যায় গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে, এমনকি পায়ের তলাতেও যন্ত্রণা করতে থাকে। অনেক সময় এই যে মাংসপেশি আছে না, এই মাংসপেশিতেও না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তা যেখানেই ব্যথা হোক, কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। প্রথমেই বললাম যে ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে হয়, তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য তিল খেতে পারেন। আর 1 ঘন্টার জন্য সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন, তাহলে ভিটামিন ডি শরীরে তৈরি হবে। বা দেখা যায় আমাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কষ্ট হয়, হাঁটু ভেঙে আসে, বা নিচুতে বসতে গেলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয়, এখন কিন্তু 30 বছর পেরোতে না পেরোতেই এই সমস্যাটা দেখা দেয়। সবার প্রথমে কি করব, একটি কাপড় নিয়ে নেব, কাপড়ের মধ্যে এই যে বরফগুলো নিয়ে নেব। বরফ কখনোই কিন্তু ডাইরেক্ট
স্কিনে লাগাবেন না, কোনো কাপড়ের মধ্যে নিয়ে নিন। তারপর যেখানে ব্যথা, সে কোমরেই হোক কিংবা হাঁটুতে, এইভাবে 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় বরফ সেঁক দেবেন। বরফ সেঁক দিলে দেখবেন ব্যথার থেকে খুব সহজেই আপনারা কিন্তু আরাম পাবেন। এইভাবে সবার প্রথমে আপনারা ব্যথার জায়গায় ভালো করে বরফ সেঁক দিয়ে নিন। বরফ সেঁক দেওয়া হয়ে গেলে আমরা যে পাত্রের মধ্যে গরম জল নিয়েছি, যতটা গরম সহ্য করতে পারেন ঠিক ততটাই, এখানে আমি একটি কাপড় ডুবিয়ে নিলাম গরম জলে, আর এক্সট্রা যে জলটা সেটাকে নিংড়ে নিচ্ছি। তারপর ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দিতে হবে। 10 মিনিট গরম সেঁক, 10 মিনিট ঠান্ডা সেঁক, তাহলেই দেখবেন কত সহজেই ব্যথার থেকে আপনারা ঘরোয়া উপায়েই আরাম পাবেন। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে সামান্য পরিমাণ একটু নিয়ে নিচ্ছি, যেখানে ব্যথা সেই ব্যথার জায়গাটায় খুব ভালো করে এইভাবে মালিশ করতে হবে। 10 থেকে 15 মিনিট মতো এইভাবে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, তাহলেও কিন্তু ব্যথা কমতে সাহায্য করে। আর এটাকে অবশ্যই উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করবেন, যতটা গরম সহ্য করতে পারেন। সে কোমরেই হোক কিংবা হাঁটুতে এইভাবে লাগিয়ে খুব ভালো করে আপনারা মালিশ করে নিন। দেখুন খুব সুন্দর করে এইভাবে মালিশ করে নিচ্ছি। ভালো করে এখানে দেখুন আমি 10 মিনিট মতো মালিশ করে নিয়েছি। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট। যে কোনো ব্যবহার করতে পারেন। এটা লাগালে কি হবে, অ্যানাস্থেসিয়ার কাজ করবে, জায়গাটা দেখবেন ঠান্ডা অনুভূত হবে। এইভাবে যেখানেই ব্যথা হোক ভালো করে লাগিয়ে নেবেন। তারপর এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটা কি করে এইভাবে একটু মোটা করে লেয়ার লাগাবো, যাতে জায়গাটা ঠান্ডা আর গরম বেশ কিছু সময় থাকে। ভালো করে এই জায়গাটায় মোটা করে লাগানোর পর তারপর কি করব, আমরা কোনো কাপড় নিয়ে নেব। কাপড় নিয়ে জায়গাটাকে এইভাবে কিছু সময়ের জন্য বেঁধে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা এটাকে এইভাবে বেঁধে রাখতে হবে, যাতে ব্যথার জায়গাটায় গরম ঠান্ডা অনুভূত হয়, ব্যথা কমে যায়। আমি এখানে 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমরা কি করব, এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গাটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না। আপনারা যদি ধুতেই চান গরম জল দিয়ে ধোবেন। তাছাড়া এইভাবে আবারও 1 থেকে 2 মিনিট একটু মালিশ করুন। আপনারা পরপর 3-4 দিন করুন। আর